নমস্কার, টিভি9 বাংলা হেলথ প্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। একটা শব্দ আজকাল আমরা প্রায়শই শুনি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। কিন্তু আমরা অনেকেই জানি না যে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কখন হয়, কেন হয়, কতটা খরচ সাপেক্ষ, এবং অনেকেই আমরা ভাবি যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কি নর্থ ইস্টের কোথাও সম্ভব অথবা খোদ কলকাতায় সম্ভব। অনেকেই আমরা ভাবি এর জন্য হয়তো আমাদের সুদূর ভিন রাজ্যে দৌড়তে হবে। এবং এই গোটা বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও উপস্থিত রয়েছেন প্রফেসর রাজীব দে, ক্লিনিক্যাল হেড এবং কনসালটেন্ট হেমাটোলজি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এক্সপার্ট। ডক্টর, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এই বিষয়টা আসলে কি? হ্যাঁ, আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের যে রক্তের মধ্যে থাকে হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেট, যেগুলো আমরা শুনে এসেছি, এগুলো তৈরি হয় কিন্তু বোন ম্যারো থেকে, মানে হাড়ের ভেতরে যে অস্থি মজ্জা থাকে সেখান থেকে। সেই অস্থি মজ্জার ভেতরে প্রথমে যে আদি সেল, প্রিমিটিভ সেল, সেটা হচ্ছে স্টেম সেল। সেখান থেকেই সমস্ত সেলগুলো ম্যাচিওর করে এবং ম্যাচিওর করার পরে তারপরে পরিণত রক্তকোষগুলো রক্তের মধ্যে আসে। তো যদি কোনো কারণে রক্তের কোনো দুরারোগ্য রোগ হয়, সেটা ব্লাড ক্যান্সার জাতীয় রোগ হতে পারে, যেমন ধরুন লিউকেমিয়া, মাল্টিপল মাইলোমা, লিম্ফোমা, অথবা রক্তের কিছু জেনেটিক রোগ হতে পারে যেমন থ্যালাসেমিয়া, সিকল সেল, অথবা এমন কিছু কিছু রক্তের রোগ যেমন ধরুন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে বোন ম্যারো থেকে রক্ত তৈরি হচ্ছে না। এরকম নানাবিধ রক্তের দুরারোগ্য রোগে আমরা যেটা করতে পারি, এই অসুস্থ বোন ম্যারোকে রিপ্লেস করে দিতে পারি যে নতুন ফ্রেশ বোন ম্যারো দিয়ে। এবার এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কথাটা এখন একটু মিসনোমা। কারণটা হচ্ছে আগে কিন্তু আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টই করতাম, তারপরে দেখা গেল যেটা আপনাকে বললাম যে স্টেম সেল থেকে সমস্ত ম্যাচিওর সেলগুলো তৈরি হয়। এখন আমরা পুরো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি না, আমরা স্টেম সেলটাকে মোবিলাইজ করে ব্লাডের মধ্যে নিয়ে এসে সেই স্টেম সেলটা দিয়ে ট্রান্সপ্লান্ট করি। তাই এখন এটার নাম হচ্ছে স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা হিমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট। আমি আরও বিস্তারিত আপনার থেকে জানবো যে সাকসেস রেট কেমন, কলকাতায় কোথায় হয় বা পূর্ব ভারতের কোন কোন জায়গায় হয়, তার কারণ দর্শক বন্ধুদের এই বিষয়গুলো জানানো আমাদের উচিত বা কর্তব্য। কিন্তু একটা বিষয় বলুন, সেটা হচ্ছে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে বা করার প্রয়োজন আমার এসেছে, আমি এটা কখন রিয়েলাইজ করব? হ্যাঁ, এটা খুবই প্রয়োজনীয় প্রশ্ন। তার কারণ আমরা অনেক সাধারণ মানুষ তো জানিনি না, আমরা ডাক্তাররাও অনেকে জানি না যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অ্যাকচুয়ালি কখন করা উচিত এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা কী। ঠিক, কারণ ট্রান্সপ্লান্ট শব্দটা শুনলেই আমাদের যে ট্রান্সপ্লান্টগুলোর কথা মাথায় আসে সেটা হচ্ছে সলিড অর্গান ট্রান্সপ্লান্ট, যেমন ধরুন রেনাল ট্রান্সপ্লান্ট হলো, লিভার ট্রান্সপ্লান্ট হলো। সেখানে একটা সার্জিক্যাল প্রসিডিওর ইনভলভ থাকে এবং সেখানে যিনি ডোনার, সুস্থ ডোনার, তিনি কি করেন, তিনি তার একটি অর্গান কিন্তু ডোনেট করছেন, পেশেন্টকে ডোনেট করছেন এবং তার ফলে সে একটি অর্গান লুজ করছে। এই জায়গা থেকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অন্যান্য ট্রান্সপ্লান্ট থেকে একটু ডিফারেন্ট। নাম্বার ওয়ান, এখানে কোনো সার্জিক্যাল প্রসিডিওর ইনভলভ নয়। কিভাবে ট্রান্সপ্লান্ট করা হয় সেটা আমি আসছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কিন্তু ডোনার তার কোনো অর্গান লুজ করছে না। এই দুটো হচ্ছে ইউনিক। ইন্ডিকেশান কি, রক্তের বিভিন্ন রোগে এই রোগটি ডায়াগনোসিস করতে হবে কোনো হিমাটোলজিস্টের দ্বারা। ঠিক, কারণ রক্তের সাধারণ যে রোগীর কথা আমার মনে পড়ে আমাদের সেটা হচ্ছে অ্যানিমিয়া, রক্তাল্পতা। মোস্ট কমন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আমরা জানি আমাদের ভারতবর্ষে এই রক্তাল্পতার সংখ্যা অনেক বেশি, 60%-এর বেশি এই সমস্যায় ভোগেন। আফটার পিরিয়ড তো অবশ্যই। এক্স্যাক্টলি। তো কখন সেটা সাধারণ অ্যানিমিয়া বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং সেইটা কখন কতদূর প্রোগ্রেস করলে সেটা অন্য রক্তের দুরারোগ্য রোগ হয়ে গেল, সেইটা কিন্তু আমাদের ডায়াগনোসিস করতে হবে হিমাটোলজিস্টকে দিয়ে। সাধারণত যে ইন্ডিকেশানগুলো থেকে আমরা বুঝি সেটা হলো যে সাপোজ লিউকেমিয়া, যে পেশেন্টের বারবার জ্বর আসছে, বিভিন্ন লিম্ফ নোড ফুলে গেছে, বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, এইগুলো সিমটম যে পেশেন্টের একটা লিউকেমিয়া হতে পারে, সেটা সাধারণ অ্যানিমিয়া নয়। আচ্ছা, এটা কোন এজ গ্রুপের জন্য আপনি বলছেন? এই কোন এজ গ্রুপে এটা হতে পারে? লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার বিভিন্ন রকমের হয়, যেমন অ্যাকুট লিউকেমিয়া, ক্রনিক লিউকেমিয়া। এবং অ্যাকুট লিউকেমিয়ার মধ্যেও মূলত দুটো ভাগ থাকে, একটা হচ্ছে ALL বা অ্যাকুট লিম্ফয়েড লিউকেমিয়া, আর AML বা অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া। সাধারণত দেখা গেছে
যে ALL বা অ্যাকিউট লিম্ফয়েড লিউকেমিয়াটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, ওকে, এবং AML অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া বড়দের ক্ষেত্রে বেশি হয়। ক্রনিক লিউকেমিয়া সাধারণত বয়স্ক লোকজনদের ক্ষেত্রে বেশি হয়। আরেকটি হচ্ছে রোগ যেটা আমরা সবাই জানি, থ্যালাসেমিয়া, যে জন্ম থেকেই বা জন্মের কিছুদিন পর থেকে 6 মাস পর থেকে পেশেন্টের বারবার করে ব্লাড লাগছে, এই রকম মানে যে অ্যানিমিয়ায় পেশেন্টকে ব্লাড দিতে হচ্ছে, যে অ্যানিমিয়ার সঙ্গে অন্যান্য উপসর্গ আছে, বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হচ্ছে, কালশিটে পড়ে গেছে, গাম ব্লিডিং হচ্ছে, বারবার জ্বর আসছে, এই রকম উপসর্গ থাকলে কিন্তু কোনো হিমাটোলজিস্টকে দিয়ে এইটা ডায়াগনোসিস করাতে হবে যেটি সাধারণ অ্যানিমিয়া নাকি রক্তের কোনো দুরারোগ্য ব্যাধি, যেগুলো আমি বললাম। তারপরে তার জন্য প্রাথমিক কোনো চিকিৎসা প্রয়োজন নাকি তার ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দরকার, সেটা কিন্তু হিমাটোলজিস্টই ঠিক করে বলতে পারবেন। সেই কারণে একজন হিমাটোলজিস্টের পরামর্শ খুব দরকার, যে কখন পেশেন্টের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দরকার। যে যে রোগের জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দরকার সেগুলো আমি বললাম: অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিকল সেল, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা এবং বিভিন্ন ধরনের লিউকেমিয়া, বিশেষ করে অ্যাকিউট লিউকেমিয়া, যেমন অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া বা অ্যাকিউট লিম্ফয়েড লিউকেমিয়া। এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা অবশ্যই বলবো, যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এই শব্দটা সত্যি খুব জটিল শব্দ, এবং এই শব্দটা সম্পর্কে আমাদের এখনও সম্যক ধারণা নেই। তাই আমরা অনেকেই ভাবি যে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পর কি হবে, কিন্তু ডক্টর যে কথা বলছেন, বা কিছুক্ষণ আগে ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল, উনি বলছিলেন যে থ্যালাসেমিয়া, লিউকোমিয়া এই ধরনের কেসে কিন্তু 80 to 90% সাকসেস রেট। একদমই তাই। হ্যাঁ, এবং যদি প্রপার সময় ডায়াগনোসিস করা যায় তাহলে বোধহয় একজনের মানে আয়ু অনেকটাই বাড়িয়ে দেওয়া সম্ভব হয়। অনেকটাই। মানে এখানে আমি বলতে চাই আপনার এই কথার প্রসঙ্গ ধরে, যে বিভিন্ন রোগের ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সাকসেস কিন্তু অভূতপূর্ব। থ্যালাসেমিয়া পেশেন্ট, আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে কি ধারণা আছে, যে এই রোগটি হলে পেশেন্টকে সারা জীবন ব্লাড দিয়ে যেতে হয়। এর একটি সমস্যা হচ্ছে যে যখন আমরা ব্লাড দিচ্ছি তার সঙ্গে প্রচুর পরিমাণে আয়রন রোগীর শরীরে চলে যায়। সেই আয়রন হার্টে জমা হয়, লিভারে জমা হয়, এবং বেশিরভাগ থ্যালাসেমিয়া পেশেন্ট কিন্তু এই হার্ট ফেলিওর হয়ে মারা যান আয়রন ওভারলোড হয়ে। তবে এই যে চিকিৎসা পদ্ধতি, এটা কিন্তু কোনোটাই থ্যালাসেমিয়াকে সারিয়ে দিচ্ছে না। তাকে সারা জীবন ব্লাড নিতে হচ্ছে, তার বাবা মাকে ব্লাড দেওয়ার জন্য বাচ্চাকে নিয়ে আসতে হচ্ছে। আমাদের সেই ব্লাড জোগাড় করার জন্য ব্লাড ব্যাঙ্কগুলোকে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে হচ্ছে। আপনি একটা তথ্য জানলে অবাক হবেন যে আমাদের প্রায় 35% ব্লাড যেটা কালেক্ট হয় সেটা ব্যবহৃত হয় শুধুমাত্র থ্যালাসেমিয়া পেশেন্টকে ব্লাড দেওয়ার জন্য। 10 লক্ষ ব্লাড ইউনিট অন অ্যাভারেজ কালেক্টেড হয়, তার মধ্যে প্রায় 3.5 লক্ষ ব্যবহৃত হয় শুধু থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য। কিন্তু আমি যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে পারি তাহলে তাকে কিন্তু পুরোপুরি সুস্থ করে দিতে পারছি, মানে আমার আর তাকে ব্লাড দিতে হবে না। এবং তার জন্য আমাকে ব্লাডও সঞ্চয় করে রাখতে হবে না, তাকে ব্লাড দেওয়ার জন্য আসতেও হবে না। সুতরাং এটা একটা কিউরেটিভ ট্রিটমেন্ট। লিউকেমিয়া আমরা জানি ব্লাড ক্যান্সার, কেমোথেরাপি দিয়ে তারা ঠিক হয়, কিন্তু সম্ভাবনা থাকে বারবার রিল্যাপস করার, বারবার ফিরে আসার, এবং এটা একটা প্রাণঘাতী রোগ। কারণ বিভিন্ন রকমের লিউকেমিয়া কেমোথেরাপি দিয়ে কিন্তু সবাইকে বাঁচিয়ে রাখা যায় না, যদিও এখন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বেশিরভাগকেই বাঁচিয়ে রাখা যাচ্ছে। কিন্তু যদি আমি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি আমি কিন্তু পুরোপুরি কিওর করতে পারবো, এবং সেই কিওর রেট প্রায় 80 থেকে 90% নির্ভর করছে কোন পর্যায়ে চিকিৎসাটি করছি তার উপরে। সিকল সেল অ্যানিমিয়া 80 থেকে 90% পেশেন্টকে পুরোপুরি কিওর করে দেওয়া সম্ভব। থ্যালাসেমিয়ায় ধরুন প্রথম স্টেজে বাচ্চাটি রক্ত নেওয়া শুরু করলো, আমি কোন জায়গায় বা কতগুলো বছর অতিক্রান্ত করে আমি এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সিদ্ধান্তটা নেব? এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ থ্যালাসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে ট্রান্সপ্লান্টের সাকসেস তখনই পাওয়া যায় যদি আমি একটু তাড়াতাড়ি ট্রান্সপ্লান্টটা করতে পারি, যখন শরীরে আয়রন ওভারলোডটা হয়নি বা হলেও কম। সাধারণত 7 বছরের আগে ট্রান্সপ্লান্ট করতে পারলে খুব ভালো হয়। যদি সেটা না করা যায় অন্ততপক্ষে 10 বছরের আগে ট্রান্সপ্লান্ট করলেও তার রেজাল্ট খুব ভালো। এরপরে যত পেশেন্টের বয়স বাড়তে থাকে ট্রান্সপ্লান্টের সাকসেসটা কমতে থাকে দিনকে দিন। এবং আপনি লিউকেমিয়াও বলছিলেন, বাচ্চাদের ক্ষেত্রে যে লিউকেমিয়া হচ্ছে সেই লিউকেমিয়ার ক্ষেত্রে আমার এজ বার্ডেন কি হচ্ছে? বাচ্চাদের ক্ষেত্রে লিউকেমিয়া কখন ধরা পড়বে আগে থেকে তো প্রেডিক্ট করা যাবে না, তবে অনেক লিউকেমিয়াকে এখন কেমোথেরাপির মাধ্যমে সারিয়ে ফেলা সম্ভব। যদি খুব হাই রিস্ক লিউকেমিয়া হয় এবং যদি রিল্যাপসড হয়, মানে আমি কেমোথেরাপি দিলাম, রোগটা ভালো হলো আবার ফিরে এলো, সেই সব ক্ষেত্রে অবশ্যই ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন যত তাড়াতাড়ি সম্ভব। তবে
লিউকেমিয়া ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে রোগটিকে সম্পূর্ণরূপে কেমোথেরাপি দিয়ে নিয়ন্ত্রণ করে আমরা বলি রেমিশন, তারপরে ট্রান্সপ্লান্ট করলে কিন্তু তার রেজাল্ট খুব ভালো। যদি ডিজিজ থেকে যায়, লিউকেমিয়াটা থেকে যায় কিছুটা, তারপরে ট্রান্সপ্লান্ট করলে ট্রান্সপ্লান্টের পরেও সেই রোগটি ফিরে আসার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই যে ডোনার, আপনি বলছেন যে এখন বিষয়টা অনেক সহজ করে দেওয়া হয়েছে, ট্রান্সপ্লান্ট সেই অর্থে করতে হচ্ছে না, শুধুমাত্র ডোনারের স্টেম সেলসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ডোনার যখন স্টেম সেলস দিয়ে দিচ্ছে, তারও তো একটা ইমিউনিটির প্রশ্ন আসছে, বা তার রিস্ক কতটা থাকছে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দিক থেকে, কারণ আমরা মনে করি যে ডোনারের সেফটি হচ্ছে প্রায়োরিটি, তার কারণ ডোনারের কিন্তু কোনো অসুস্থতা নেই। তো সেই কারণে এইটা বলার আগে আমাকে একটু ট্রান্সপ্লান্ট প্রসিডিওরটা সম্পর্কে বলে নিই। বোন ম্যারো ট্রান্সপ্লান্টে যেটা আমরা করি, দু রকম ট্রান্সপ্লান্ট করা হয়। একটা হচ্ছে অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যেখানে নিজের স্টেম সেল নিজেকেই দেওয়া হয়। কিছু কিছু রোগের ক্ষেত্রে, যেমন লিম্ফোমা, মাইলোমার ক্ষেত্রে এটা আমরা করি। আর একটা যেটা মেইন ট্রান্সপ্লান্ট, সেটা হচ্ছে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট, যেখানে আমরা সুস্থ লোকের স্টেম সেল পেশেন্টকে দিই। এবার যে কোনো স্টেম সেলে কিন্তু দেওয়া যাবে না, ডোনার যে কেউ হতে পারে না। ডোনার হতে গেলে সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে জেনেটিক ম্যাচিং, যেটাকে আমরা বলি HLA টাইপিং। কারণ না হলে, ম্যাচিং না হলে আমার বডি কিন্তু রিজেক্ট করে দেবে, পেশেন্টের বডি রিজেক্ট হতে হবে তো। হ্যাঁ, এবং সেটা বেস্ট ক্যান্ডিডেট হচ্ছে ভাই বোন, যেখানে বাবা মা সেম। ভাই বোনের সঙ্গে 100% জেনেটিক ম্যাচিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি দেখা যায় যে 100% জেনেটিক ম্যাচিং হয়ে গেছে, তখন তার স্টেম সেল আমরা নিতে পারি। এবার এখন যেহেতু আমরা সবাই জানি যে এখন আমরা নিউক্লিয়ার ফ্যামিলি, অনেকের ক্ষেত্রেই ভাই বোন নেই, অথবা ভাই বোন থাকলেও পুরোপুরি ম্যাচ করছে না, সেক্ষেত্রে একটা আপ টু 50%, আমরা বলি হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট বা হ্যাপ্লো ট্রান্সপ্লান্ট, সেই ট্রান্সপ্লান্টটা এখন ডেভেলপ করছে। কারণ যেহেতু ডোনার ফুল ম্যাচ বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না, তারও একটি পদ্ধতি আছে। তো এইবার প্রথমে যেটা করা হয় যে ডোনারকে একটি বিশেষ ইনজেকশন দিয়ে সেই স্টেম সেলগুলোকে কিন্তু বোন ম্যারো থেকে ব্লাডের মধ্যে নিয়ে আসা হয়। সেই স্টেম সেল মোবিলাইজ করার পর ব্লাড থেকে আমরা একটি মেশিনের মাধ্যমে স্টেম সেলটাকে কালেক্ট করি, যেটাকে বলা হয় অ্যাফেরেসিস মেশিন। ধরুন যেমন ডায়ালিসিস মেশিনে রক্তটা যায় মেশিনে, আবার ক্লিয়ার হয়ে চলে আসে, এরকমই একটি ব্যাপার যে ব্লাডটা গেল মেশিনে, স্টেম সেলটা আলাদা হয়ে গেল, এবং তারপরে বাকি ব্লাডটা আবার ডোনারের শরীরে চলে গেল। সেই স্টেম সেলটাকে আমরা প্রিজার্ভ করে রাখি। এরপরে একটা হাই ডোজ কেমোথেরাপি এবং টোটাল বডি রেডিয়েশন দিয়ে পেশেন্টের বোন ম্যারোটাকে আমরা ডিস্ট্রয় করে দিই, নষ্ট করে দিই, যেন পেশেন্ট বাইরের থেকে ফ্রেশ স্টেম সেলটাকে রিসিভ করতে পারে এবং গ্রো করতে পারে। এটাকে বলি আমরা কন্ডিশনিং। তারপরে আমরা কন্ডিশনিং হয়ে গেলে সেই যে স্টোরড স্টেম সেল, সেইটাকে আমরা দিই। কিভাবে দিই? যেভাবে ব্লাড ট্রান্সফিউজ করি ভেইনের মধ্যে দিয়ে, শিরার মধ্যে দিয়ে, ঠিক সেইভাবে। কোনো অপারেশন, কোনো সার্জারি এর মধ্যে ইনভলভ নয়। সেই স্টেম সেলটা এবার কি করে, শরীরের মধ্যে গিয়ে আমরা যেমন সারাদিন সমস্ত কাজকর্ম করে রাত্রিবেলা ঘরে ফিরে আসি, তো সেই স্টেম সেলটা সারা শরীরে ঘোরার পরে যেই বোন ম্যারোতে যাবে সেখানে সে স্টে করবে। এটাকে বলা হয় স্টেম সেল নিশ। স্টে করার পরে সে আস্তে আস্তে সেখানে গ্রো করবে, বাড়বে সংখ্যায়, এবং তারপরে একটা নির্দিষ্ট সময়ের পরে নতুন ম্যাচিওর ব্লাড সেল তৈরি করবে। এটাই হচ্ছে ট্রান্সপ্লান্ট। এই স্টেম সেল যাওয়ার পরে নতুন সেল তৈরি করতে তার 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। এই 3 সপ্তাহ কিন্তু পেশেন্টের কোনো ইমিউনিটি থাকছে না, কারণ আমি তাকে কন্ডিশনিং থেরাপি দিয়ে তার বোন ম্যারোটাকে নষ্ট করে দিয়ে তার ইমিউনিটি, পেশেন্টের ইমিউনিটিকে পুরো আমি জিরো করে দিয়েছি। তখন তাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটে রাখতে হয়। সেই ঘরে যে হাওয়াটা ঢোকে নিঃশ্বাস নেওয়ার জন্য, সেটাও হেপা ফিল্টার দিয়ে ফিল্টার করে ঢোকাতে হয়। তাকে যে জিনিসপত্র দেওয়া হয়, খাওয়া দাওয়া দেওয়া হয়, সেগুলো একটা আলট্রাভায়োলেট চেম্বারের মধ্যে দিয়ে নেওয়া হয়, যেন তার ইনফেকশান না হয়। এবার তবে ইনফেকশান হয়, এবং সেক্ষেত্রে ইনফেকশানের জন্য চিকিৎসা করতে হয়। এছাড়া আরেকটা কমপ্লিকেশান হলো, এই যে নতুন সেল তৈরি হওয়ার পর পেশেন্টের যে ইমিউনিটি এবং ডোনার যে স্টেম সেল দিল তার ইমিউনিটির মধ্যে, শরীরের মধ্যে একটা ঝামেলা হয়। এটাকে বলি আমরা গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। এই কমপ্লিকেশানটা ট্রিটমেন্ট করা এবং প্রিভেন্ট করার জন্য ওষুধপত্র দিতে হয়। এইটা করার পরে 2 থেকে 3 সপ্তাহে পেশেন্টের নতুন সেল তৈরি হয়ে যায়, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট। তারপরে আমরা পেশেন্টকে ডিসচার্জ করতে পারি। কিন্তু মনে রাখতে হবে, ডিসচার্জ করার পরেও কিন্তু পেশেন্টকে একটা প্রোটেক্টিভ জায়গাতেই রাখতে হবে। বাড়িতে থাকবে সে, কিন্তু সেখানেও খুব ক্লিন রুমে রাখতে হবে, সেখানে স্যানিটাইজার ইউজ করে তাকে ছুতে হবে, ফ্রেশ কুকড ফুড দিতে হবে, রান্না করা খাবার দিতে হবে, বাইরের খাবার খাওয়া যাবে না। এবং পরবর্তী 6 মাস থেকে 1 বছর সময় লাগে একটা ম্যাচিওর ইমিউনিটি তৈরি হতে।
এই 1 বছর পর তাকে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, তাকে ভ্যাকসিনেট করতে হয়। ছোটোবেলায় যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেই ভ্যাকসিনের মেমোরি কিন্তু এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে পুরোপুরি নষ্ট হয়ে যায়, কারণ তার নতুন সেল তৈরি হয়েছে, এটা একটা নতুন জীবনের মতো। হ্যাঁ, এবং তাকে ছোটোবেলাকার সেই পুরো ভ্যাকসিন দিয়ে আবার প্রোটেকশন করতে হয়। মানে যেগুলো হাই রিস্ক ডিজিজ আছে সেগুলোর ভ্যাকসিনগুলো আগে নিয়ে নিতে হবে। একদমই, ছোটোবেলা আমি পোলিওর ভ্যাকসিন নিই, হ্যাঁ, ডিপিটির ভ্যাকসিন নিই, ইনফ্লুয়েঞ্জা, সেগুলো সব নিতে হয়। সুতরাং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেই অর্থে একটি নতুন জীবন বা নবজন্মের মতো, এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা না, হয়। এখানে আপনি যে পুরো প্রসেসটা বললেন খুব ইন্টারেস্টিং। তো এখানে একটা বিষয় আমার জানতে ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে যখন ধরুন এই 2 থেকে 3 সপ্তাহ ধরে রিসিভার রিসিভ করছে এই স্টেম সেলসগুলো, তখন যে রিসিভ করছেন তার শরীরে কি কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে, বা হলে সেটাকে কিভাবে আমরা এই যে সমস্যাগুলো বললাম, এই সমস্ত সমস্যাই কিন্তু পেশেন্টের সমস্যা। ডোনার কিন্তু একদম সেফ। ডোনারেরকে আমরা একটা 4 দিন ইঞ্জেকশন দিই স্টেম সেল মোবিলাইজ করার জন্যে, এবং 5ম দিন স্টেম সেলটা কালেক্ট করে সেদিনই তাকে আমরা ছুটি করে দিই। এবং যেহেতু আগেও বলেছি ডোনার কোনো অর্গান লুজ করছে না অন্যান্য ট্রান্সপ্লান্টের মতো, সুতরাং এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ডোনারের কিন্তু প্রায় কোনো রিস্ক নেই। এবং আমরা ইঞ্জেকশন দিয়ে স্টেম সেলটাকে মোবিলাইজ করিয়ে রক্তের মধ্যে বাড়িয়ে তারপরে আমরা স্টেম সেলটা কালেক্ট করি। সুতরাং ডোনার কিন্তু সম্পূর্ণরূপে সেফ, ডোনারের কোনো রিস্ক বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে নেই। আচ্ছা ডক্টর, অনেকেরই এবার প্রশ্ন থাকবে যে এই পূর্ব ভারতের কোথায় কোথায় এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়, বা কলকাতায় হয় কিনা, হলে কোন জায়গায় হয়, এইটা যদি একটু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলেন। আমাদের যেটা আপনি প্রথমে শুরুতেই বললেন যে আগে ধারণা ছিল যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে গেলে আমাদের হয়তো ভিন রাজ্যে পাড়ি দিতে হবে, এখন কিন্তু সেটা নয়। এখন এই কলকাতাতেই, পশ্চিমবঙ্গেই বিভিন্ন সেন্টারে আমরা ট্রান্সপ্লান্ট করছি। আমাদের পূর্ব ভারতে এবং উত্তর পূর্ব ভারতেও একাধিক স্টেটে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে। একটি অর্গানাইজেশন আছে পূর্ব ভারতে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ওপরে, সেটা হচ্ছে EIBMCT, ইস্টার্ন ইন্ডিয়া ব্লাড ম্যারো অ্যান্ড সেলুলার থেরাপি। এর আন্ডারে 13টা সেন্টার আছে এই ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন রিজিয়নে। আমাদের কলকাতায় সরকারি এবং বেসরকারি হাসপাতালেই ট্রান্সপ্লান্ট হয়, তবে সেই রকম সেন্টারই ট্রান্সপ্লান্ট হয় যেখানে হিমাটোলজি ইউনিট আছে। একটা ইন্ডিপেন্ডেন্ট হিমাটোলজি ইউনিট থাকলেই ট্রান্সপ্লান্ট করা সম্ভব। এবং কলকাতার বহু নামী কর্পোরেট হসপিটালে এবং 2টি সরকারি হাসপাতালেও কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে, আর এবং সেখানকার সাকসেস রেটও অত্যন্ত ভালো। এবার শেষ আমি আসবো, সেটা হচ্ছে খরচ। তার কারণ এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে একটা হিউজ খরচের বিষয় আসে। তো সেক্ষেত্রে খরচটা কি পরিমাণ হতে পারে? হ্যাঁ, প্রথমত হচ্ছে এই প্রশ্নের উত্তর অনেকগুলো স্টেজে আমাকে দিতে হবে। প্রথমত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সাধারণ অর্থে খরচ সাপেক্ষ। অটোলোগাস ট্রান্সপ্লান্ট করতে গেলে কর্পোরেট হসপিটালে সাধারণত 7 থেকে 10 লাখ টাকা খরচা হয়। যদি আমি ফুল ম্যাচ ট্রান্সপ্লান্ট করি, যেখানে 100% ম্যাচিং হয়ে গেছে, অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট, তার খরচ পড়ে প্রায় 14-15 লক্ষ টাকা। আর যদি হাফ ম্যাচ বা হ্যাপ্লো ট্রান্সপ্লান্ট বলি, সেটা প্রায় 25-30 লাখ টাকা মতো খরচা হয়। কিন্তু মনে রাখতে হবে যে এই ট্রান্সপ্লান্ট পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু পেশেন্টকে পুরোপুরি কিওর করতে পারি। আমি যদি থ্যালাসেমিয়ার প্রসঙ্গ টানি, সরকারি কেন্দ্রীয় সরকারের NHM এর ডেটা অনুযায়ী একটি থ্যালাসেমিয়া পেশেন্টকে সাপোর্টিভ কেয়ার, মানে ব্লাড দেওয়া, আয়রন বের করার জন্য ওষুধ দেওয়া, এগুলো করতে বছরে প্রায় 2 লাখ টাকা খরচা হয়। যেই করুক না কেন, সরকারি করুক, আমার আপনার টাকাই খরচা হচ্ছে। সেইখানে একটা থ্যালাসেমিয়া পেশেন্টকে যদি আমি এই ব্লাড দিয়ে অন্ততপক্ষে 50 বছর সে বেঁচে থাকে, প্রায় 1 কোটি টাকা খরচা হচ্ছে, এবং পেশেন্ট কিন্তু কিওর হচ্ছে না। সেখানে আমি 10 লাখ টাকা দিয়ে যদি ট্রান্সপ্লান্ট করতে পারি, তাহলে সে পুরোপুরি কিওর হয়ে যাচ্ছে, এবং সে আমাদের GDP ডেভেলপেও সে হেল্প করতে পারছে। লিউকেমিয়া, যেখানে বারবার কেমোথেরাপি দিয়ে রিল্যাপস করার সম্ভাবনা বেশি, সেখানে আমি যদি ট্রান্সপ্লান্ট করি তাহলে কিন্তু পুরোপুরি কিওর হওয়ার সম্ভাবনা। সুতরাং আমি যদি কিউমুলেটিভ কস্ট ধরি এই ডিজিজগুলোর, সেটা অনেক বেশি ট্রান্সপ্লান্টে, এককালীন ট্রান্সপ্লান্টের তুলনায়। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ট্রান্সপ্লান্টের জন্য বিভিন্ন রকমের সাপোর্ট পাওয়া যায় সরকারি এবং বেসরকারি। আচ্ছা, সরকারি হাসপাতালে ট্রান্সপ্লান্ট নিখরচায় হয়ে যায়, সামান্য কিছু খরচা হয় কিছু কিছু ওষুধপত্র কেনার জন্যে। আর বেসরকারি ক্ষেত্রেও দেখা যায় যে বিভিন্ন NGO সাপোর্ট করে, এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আজকে এটা বলা যেতে পারে যে যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয়, অর্থ কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায় না।
আর এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাপ্রোচ করলেও যাকে আমরা বলি পাবলিক ফান্ডিং, তাতেও কিন্তু অনেক ট্রান্সপ্লান্ট হয় এবং অনেকে এগিয়ে আসছে। সামান্য সামান্য সাহায্য দিয়ে দেখা যায় যে বহু পেশেন্ট, মানে খুব কমই এরকম হয়েছে যে কোনো পেশেন্টের ট্রান্সপ্লান্ট প্রয়োজন এবং পেশেন্ট আর তার বাড়ির লোক ট্রান্সপ্লান্ট করতে ইচ্ছুক কিন্তু অর্থের জন্য ট্রান্সপ্লান্ট করতে পারছে না, এই ঘটনাটা খুবই কম। অর্থাৎ একটা খুব স্পষ্ট মেসেজ, সেটা হচ্ছে দরকার পড়লে ট্রান্সপ্লান্ট করুন, তাহলে আপনি এককালীন অর্থ হয়তো অনেকটা বেশি খরচা করছেন কিন্তু আপনার সুদূর প্রসারী ফল অনেক ভালো, অনেক ভালো, একদম। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, এতটা সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। নমস্কার। আপাতত এখানেই শেষ করছি TV9 বাংলা হেলথ প্লাস। আপনারা ভালো থাকবেন।